ডিয়ার স্টুডেন্টস, দিয়া ইনস্টিটিউশন ফর কম্পিটিটিভ এক্সামের তরফ থেকে আমরা যে হিস্ট্রি এসএলএসটি ক্লাস নিয়ে এসেছি, এখানে আজকে আমাদের যে চ্যাপ্টারটি পড়ানো হবে সুভাষচন্দ্র বোস থেকে আমাদের পুরোপুরি 1942-এর আগস্ট আন্দোলন পর্যন্ত। আমি দেবাশিস শাহ তোমাদের সঙ্গেই রয়েছি এবং তোমাদের যেভাবে ক্লাস করাচ্ছি পুরোপুরি আমাদের প্রাচীন মধ্যযুগের ইতিহাস শেষ করার পরে আধুনিক যুগের ইতিহাসে আমরা একেবারে পুরোপুরি উপকণ্ঠে এসে পৌঁছেছি। এবং সেই উপকণ্ঠে এসে পৌঁছতে গিয়ে আমরা যে ক্লাসের সম্মুখীন হয়েছি এই সুভাষচন্দ্র বোস এবং 1942 সালের আগস্ট আন্দোলন আজকে আমরা পরিবেশন করব। দেখো, সুভাষচন্দ্র বোসে সম্পর্কে জানতে গেলে আমরা যেটুকু জানি তিনি অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন এই হিসেবেই জানি, এবং কটকে তার জন্মস্থান, মানে কটকে তিনি জন্মগ্রহণ করেছিলেন। এবং তার বাবা জানকীনাথ বসু তিনি ছিলেন একজন প্রখ্যাত ব্যারিস্টার, তাই তো? এবং এই ভদ্রলোকের যে স্ত্রী ছিল তার সারনেমের সঙ্গে দত্ত কথাটা জোড়া ছিল, এবং তিনি সেই কতিপয় সেই যুগের মহিলারা যারা পিতৃদত্ত দত্ত পদবীর সঙ্গে বসু পদবীটি জুড়েছিলেন। আমরা প্রায় ভাবি যে সুভাষচন্দ্র বোসের মেন ইন্সপিরেশন কি, স্বামী বিবেকানন্দ, ক্ষুদিরাম বোস, তাই তো? এরকম অনেক কিছু আমরা ভাবি, কিন্তু আসল যে ইন্সপিরেশন ছিল, যার মতো দৃঢ়চেতা সুভাষচন্দ্র বসু হয়েছিলেন, সেটা তার মায়ের থেকে। পুরোপুরি মায়ের দ্বারাই সুভাষচন্দ্র বোস কিন্তু প্রভাবিত হয়েছিলেন। খুব ছোটবেলায় র্যাভেনশা কলেজে উনি, র্যাভেনশা কলেজের স্কুল যেটাকে আমরা বলি, সেখান থেকে উনি মাধ্যমিক পাশ করেন এবং উনি এই সময় বেণীমাধব দাস নামে এক হেডমাস্টার মশাইয়ের সঙ্গে পরিচিত হন, এবং তারও পরে দাদার পরামর্শে তিনি ফিলোসফিতে অনার্স নিয়ে ভর্তি হন আমাদের প্রেসিডেন্সি কলেজে। তার আগে একটু কথা বলে দিই তোমাদেরকে যে সুভাষচন্দ্র বোস মাধ্যমিকে এবং উচ্চ মাধ্যমিকে দুটোতেই কিন্তু র্যাঙ্ক করেছিলেন, তাই তো? এবং র্যাঙ্ক মানে ফার্স্টই হয়েছিলেন তিনি। এবং এটাও দেখে নাও যে এরপরে যখন তিনি এই প্রেসিডেন্সি কলেজে ভর্তি হয়েছিলেন, তখন আমরা দেখতে পাই সেই সময় যে ইতিহাসের অধ্যাপক ছিলেন মিস্টার ওটেন, সে ভারতীয়দের বিভিন্ন রকমভাবে আমাদের কি বলবো সম্বোধন করতেন এবং সমালোচনা করতেন। মানে নেটিভটা মুখেই খালি বলা বাকি ছিল, এবং বারে বারেই বলতে চাইতেন যে ভারতবর্ষের কোনো কৃষ্টি নেই, কোনো কালচার নেই, মানে সংস্কৃতি নেই, যা হয়েছে ব্রিটিশরা ভারতে আসার পরে হয়েছে। এবং এইভাবে যখন চলছেই তার দৌরাত্ম্য, এবং সেইখানে সুভাষচন্দ্র বোস তার ক্লাস থেকে পুরোপুরি মোটিভেশন হারিয়ে একেবারে ক্লাসের বাইরে চলে যেতেন। ঠিক এই সময় একটা ঘটনা ঘটে, তার বন্ধু অনঙ্গ পাল এবং তার কিছু ওই বেঞ্চে বসাবসি যে ছাত্ররা ছিল না, ছাত্রী, তারা কি করলো, মিস্টার ওটেনকে সিঁড়ি থেকে ধাক্কা দেয়। এবার যারা ধাক্কা দিয়েছিল তার মধ্যে সুভাষচন্দ্র বোস ছিলেন না, এবং এটা মিস্টার ওটেন তার নিজের স্টেটমেন্টে বলেও ছিলেন। কিন্তু যখন জানতে পারলে যে বন্ধু অনঙ্গ পালের, অনঙ্গ দাম নট পাল, অনঙ্গ দামের বিপদ হতে পারে, তখন কিন্তু সুভাষচন্দ্র এসে প্রিন্সিপালের কাছে বলেছিল যে ওই গ্রুপে আমিও ছিলাম। এবার যা হবার তাই হলো, পুরো ওই কজন স্টুডেন্টকে রাস্টিকেট করে দেওয়া হলো। এবং হিন্দু কলেজ মানে তো প্রেসিডেন্সি কলেজ, সেখান থেকে রাস্টিকেট করলে কি হতে পারে, ছাত্র জীবন কি শেষ হয়ে যাবে? ঠিক সেই সময় সুভাষচন্দ্রের দাদা আমাদের শরৎচন্দ্র বসু তিনি কি করলেন, সঙ্গে সঙ্গে আমাদের চিঠি লিখলেন তৎকালীন ভাইস চ্যান্সেলর স্যার আশুতোষ মুখোপাধ্যায়কে। এবং স্যার আশুতোষ মুখোপাধ্যায় সুভাষচন্দ্র বোসের ব্যাপারটাকে খুব ভালোভাবে দেখলেন। শুধু সুভাষচন্দ্রকেই নয়, সুভাষচন্দ্রের বন্ধুদেরও তিনি স্কটিশ চার্চ কলেজে পাঠিয়ে দিলেন। এবং এইখানেই স্কটিশ চার্চ কলেজে যখন তিনি ভর্তি হলেন, সেখানে যে বড় ঘটনাটা ঘটেছিল সেটা তোমরা মনে রাখবে। তিনি এই কলেজ থেকেই আমাদের ফিলোসফিতে আমাদের ফার্স্ট ক্লাস পাস্ট হয়েছিলেন। সুভাষচন্দ্র যখন এখানে পড়াশোনা করছেন, কিন্তু সুভাষচন্দ্র বোস আমাদের আনাগোনা ছিল দেশপুরন দাসের বাড়িতে। এবং বলে রাখি, খুব যখন তার বয়স পুরো 10, এই সময় থেকে হয়েছিলেন ক্ষুদিরাম বোস। ঠিক 11 বছর বয়সে আমাদের অ্যারোস্ট যখন ক্ষুদিরাম হয়, তখন পুরো অনেক কাগজ কিনে এসে কেটে কেটে ঘরে লাগি। এবং আরও বলে সেই ছোটবেলাকারই তার হচ্ছে এক ক্ষুদিরাম বোস পরবর্তীকালে একটু বড় হলে মাধ্যমিক পাস করার যখন আস্তে আস্তে প্রবেশ করতে যাচ্ছেন, ওই সন্ধিক্ষণে গুরুদেব ছিলেন কে, বিবেকানন্দকে, মানে সুভাষ তার স্পিরিচুয়াল করতেন পান, এবং পরবিশেষে দিক গুরু হিসেবে কে পান
তিনি আর কেউ নন, আমাদের দেশবন্ধু চিরঞ্জন দাস। এবারে আমরা এখানে খুব ভালো করে বলবো সেটা একটু শুনতে হবে যে সুভাষচন্দ্র বোসের যখন এইভাবে রাজনৈতিক আনাগোনা কথা তার বাবার কানে গেল বা তার দাদার কানেও গেল, ঠিক সেই সময় কি হলো, তার বাবা বিশেষ করে তাকে ইন্ডিয়ান সিভিল সার্ভিস পড়ানোর জন্য তাকে ডেকে পাঠালেন দেশের বাড়িতে, এবং তাকে বলা হলো যেটা তোমার পড়তে হবে। এবং তৎকালীন 10,000 টাকা সুভাষচন্দ্র বোসকে দেওয়া হয়, এবং সুভাষচন্দ্র বোস এই 10,000 টাকা নিয়ে আমাদের চলে যান কোথায়, লন্ডনে। তার কারণ ওর মনে হয় যদি ইন্ডিয়ান সিভিল সার্ভিসে কোনোরকমভাবে পাঠ নিতেই হয় তাহলে এটা লন্ডন থেকেই নেব, আর এখান থেকে আমি পরীক্ষা দেবো। এবং এইখানেই তিনি কি বলবো, ঘুরতে ঘুরতে একটা সময় তার তিনি ভুলেই গিয়েছিলেন যে তার ফর্ম ফিল আপের ডেট শেষ। কিন্তু এত সুন্দরভাবে তিনি একটা লেটার করেছিলেন যে চিঠিতে বলা হয়েছিল যে তিনি তার ভুলবশত কাজটি করে ফেলেছেন, কিন্তু তিনি পরীক্ষা দিতে ভীষণভাবে আগ্রহী। এই সাধারণ কথাটাকে এত সুন্দর উপস্থাপনা উনি করেছিলেন যে ওইখানকার তোমার কর্তৃপক্ষ সুভাষচন্দ্র বোসকে পরীক্ষা দেওয়ার জন্য অনুমতি দেন। সুভাষচন্দ্র বোস যখন পরীক্ষা দিচ্ছেন এবং পরীক্ষা দেওয়াটা যখন শেষ হয়, এই অবস্থায় কিন্তু সুভাষচন্দ্র বোস ইউরোপ ভ্রমণ করতে বেরিয়ে যান। বেনিটো মুসোলিনির সঙ্গে তিনি সাক্ষাৎ করেন এবং সেখানে উনি জানতে পারেন কিভাবে এই ফ্যাসিজম তৈরি করার জন্য মুসোলিনি চেষ্টা করেছে, এবং তৎকালীন আরও মহান মহান রাজনীতিবিদদের সঙ্গে উনি কথাবার্তা বলেন, এবং যে 10,000 টাকা ছিল তা প্রায় শেষই করে ফেলেন। এবং শুনলে আরো অবাক হয়ে যাবে যে উনি এই সময় ঠিক করলেন বই লিখবেন। ওই হোটেলের যে ঘরটায় উনি থাকতেন সেই ঘরটায় এসে সারা রাত জেগে উনি লিখতেন, এবং সেই লেখা নিয়ে তিনি যখন একটা বড় প্রেসে গেলেন, সেখানে নামি দামি লেখকরাই লিখতো, সুভাষচন্দ্র একেবারে নতুন, কিন্তু তার 2টো পৃষ্ঠা পড়া ওদের এত পছন্দ হলো, ওরা বললো যে আপনি আমাদের লেখা জমা দিন। তখন সুভাষচন্দ্র বোস বলেছিল তাহলে আমাকে এই লেখার জন্য এই টাকা দিতে হবে। নতুন কোনো লেখকের পক্ষে এই টাকা অনেক। 1923 সালে যখন এই লেখা প্রকাশিত হয়েছিল, সেই লেখাটা একটা ক্লাসিক লেখা হয়ে গেছে, তাই তো? বইটার নাম ছিল কি, ইন্ডিয়ান ট্রাভেল, এবং সেই লেখার খসড়ায় কিন্তু সুভাষচন্দ্র বোস জমা দিয়ে দিয়েছিলেন। সুভাষচন্দ্র বোস আমাদের দেশে ফিরে আমাদের যে কাজ করেছিলেন তোমরা নিশ্চয়ই জানো। 1920 সালে আমাদের চিত্তরঞ্জন দাসের উদ্যোগে উনি নন কোঅপারেশন মুভমেন্ট মানে অহিংস অসহযোগ আন্দোলন করেন। তো অহিংস অসহযোগ আন্দোলন করবার জন্য তার কি হয়ে যায়, জেল পানিশমেন্ট হয়ে যায়। এই জেল পানিশমেন্ট হওয়ার জন্য এই জেল পানিশমেন্ট হওয়ার জন্য আমরা কি দেখতে পাই, তাকে তোমার অন্য জেলে ট্রান্সফার করা হবে এরকম হুমকি দেওয়া হয়, এবং সেখানে খাবার খুব খারাপ, যেটা বন্দীদের জন্য খাবার অযোগ্য, তার জন্য তিনি প্রতিবাদ করেন এবং অনশন করেন। ঠিক, তো এই অবস্থায় তাকে জোর করে খাওয়ানোর চেষ্টা করা হয়। এইখানেই কিন্তু যেটা আমরা দেখতে পেলাম সুভাষচন্দ্র বোসের ক্ষেত্রে, সে শুধুমাত্র নিজের জন্য নয়, সমস্ত আমাদের জেলের অন্যান্য সাথীদের জন্য উনি কাজ করলেন। তাহলে একটা সাংগঠনিক ক্ষমতা এবং মানুষের জন্য ভাবা সুভাষচন্দ্র বোসের কিন্তু একেবারে খুব ছোটবেলা থেকেই ছিল, এবং কলেজ জীবনে ও রাজনৈতিক জীবনেও আমরা কিন্তু সেটা বারবার প্রত্যক্ষ করেছি। সুভাষচন্দ্রের পরবর্তী স্টেপে যেটা আমরা দেখতে পাই যে তিনি যখন আমাদের কলকাতা থেকে একটা নেতৃত্ব দিলেন নন কোঅপারেশন মুভমেন্টে, এবং তারপরেই তাকে কিন্তু ঘুরে দাঁড়াতে হয়নি, মানে বলতে চাইছি যে 1924 খ্রিস্টাব্দে তাকে কিন্তু কি করা হয়েছিল, আমাদের কলকাতার মেয়রের একটা কাছাকাছি পোস্ট তাকে দেওয়া হয়েছিল। ঠিক, এবং শুধু তাই নয়, 1931 সালেও কিন্তু সুভাষচন্দ্র বোস কলকাতার মেয়রের পদটা পেয়েছিলেন। এটাও তোমরা জানবে। এবার এতক্ষণ আমি যেটা বললাম সেটা তুমি বোর্ডে দেখে নেবে ভালো করে। ইন্ডিয়া 35শে জানুয়ারি প্রকাশিত, লেখা হয়েছিল 1900, ঠিক আছে? স্বপ্ন বাংলা ভাষা ওই বই আছে। কেউ কেউ বলে সুভাষচন্দ্র বোসের আত্মজীবনী, ইন্ডিয়ান ব্রিগেড। এবার সুভাষচন্দ্র যে জায়গাটা আমরা বলবো সেটা হচ্ছে বোস যাতে 38 ত্রিপুরা 39 সেশনে প্রেসিডেন্ট হওয়া, ন্যাশনাল প্ল্যানিং করা, যেগুলো আমরা আগে, কিন্তু সুভাষচন্দ্র একটা খুবই সময় উপস্থিত হয় আমরা দেখতে পাই 1940 সালে, তাই তো? 1940 সালে আমরা যে অবস্থাটা দেখতে পাই সুভাষচন্দ্রের, সেক্ষেত্রে আমরা খুব ভালোভাবে প্রত্যক্ষ করি যে সুভাষচন্দ্র বোস
তিনি সর্বভারতীয় একটি আন্দোলন করেছেন এবং সর্বভারতীয় বলবো না, একটা কলকাতা অঞ্চল জুড়ে একটা আন্দোলন করেছিলেন। সেটা হচ্ছে আমাদের দেখেছিলাম ফরওয়ার্ড ব্লককে সঙ্গে নিয়েই করেছিলেন আন্দোলনটা। এই মিথ্যেবাদী মিস্টার হলওয়েল, যিনি সিরাজদৌল্লার নামে অপবাদ দিয়েছিলেন যে তিনি সিরাজ নাকি ১৪৬ জনকে ১৮ ফুট ইন্টু ১৪ ফুট ১০ ইঞ্চির একটা ঘরে আটকে রেখেছিলেন। তাতে সাফোকেশনে মানে শ্বাসরুদ্ধ হয়ে ১২৩ জনের মৃত্যু হয়েছিল। সেই মিস্টার হলওয়েলের যখন মূর্তি বসতে যাচ্ছে, তখন তার তীব্র প্রতিবাদ করেন সুভাষচন্দ্র বসু। মনে থাকবে? এবং তার জন্য ভারত রক্ষা আইন ভেঙে যায়, সুভাষচন্দ্র বোসকে গ্রেপ্তার করা হয় এবং সেই সময় রবীন্দ্রনাথ তাকে একটা কি বলবো মানে একটা শিরোনাম দেন। সেটা হচ্ছে কি, আমাদের এক কথা যাকে বলে দেশ নায়ক, দেশ নায়ক সুভাষচন্দ্রকে দিয়েছিল। এবং সুভাষচন্দ্র বোস যখন জেলে যান, জেলে অসুস্থ হয়ে পড়লে তাকে বাড়িতে নিয়ে আসা হয় এবং এই বাড়িতেই তিনি কি করেন, মৌলভী মোহাম্মদ জিয়াউদ্দিন ছদ্মনামে পালিয়ে যান। ঠিক। এবং এই সময় তার ভাইপো আমাদের শিশির কুমার বসু তাকে নিয়ে গিয়ে মানে গাড়িতে নিয়ে গিয়ে একেবারে হাওড়া হয়ে গোমো স্টেশনে তাকে ছেড়ে দেন এবং সেখান থেকে আমাদের সে ট্রেন ধরে কাবুলের পথে রওনা দেন। এবার সুভাষচন্দ্র বোস যখন এই ঘর ছাড়লো, এই ঘটনাটাকে বলা হয় দ্য গ্রেট এস্কেপ, অথবা বলা হয় গ্রেট এস্কেপের পাশাপাশি আমাদের কি বলবো মহাবিনিষ্ক্রমণ, ঠিক যেভাবে গৌতম বুদ্ধের ক্ষেত্রে হয়েছিল। মনে থাকবে? এবার দেখো, সুভাষচন্দ্র বোস যখন চলে যাচ্ছেন, তখন একটা ছদ্মনাম তিনি ব্যবহার করেছিলেন। তার নাম কি ছিল? মৌলভী মোহাম্মদ জিয়াউদ্দিন। মৌলভী মোহাম্মদ জিয়াউদ্দিন পেশায় কি একজন আমাদের বিমা কোম্পানির এজেন্ট। এখান থেকে এই নামটা নিয়ে তিনি কাবুল হয়ে আফগানিস্তান, কাবুল আফগানিস্তান হয়ে তিনি সোজা চলে যান বার্লিন, বার্লিন হয়ে রোম। যখন রোম আর বার্লিনে যান, তখন তার নাম হয় মিস্টার অরল্যান্ডো মাজোট্টা। এবং এই অরল্যান্ডো মাজোট্টা হয়ে সুভাষচন্দ্র বোস যেটা করেছিলেন সেটা তোমরা সবসময় মনে রাখবে। এই অরল্যান্ডো মাজোট্টা এই ছদ্মনাম নিয়ে সুভাষচন্দ্র বোস আমাদের পৌঁছে গিয়েছিলেন। কোথায় পৌঁছে গিয়েছিলেন? আমাদের একেবারে হিটলার এবং মুসোলিনির কাছে। এবং মনে রাখবে, মুসোলিনি হিটলারের সঙ্গে যখন তিনি দেখা করেন এবং বলেন যে তার সাহায্যের দরকার, তখন হিটলার তাকে বলেন যে আমার সৈন্য অলরেডি এনগেজ হয়ে গেছে। যেটা আমি তোমাকে করতে পারি সেটা হচ্ছে এই সৈন্য, ঠিক আছে? আমি সৈন্য নিতে পারবো না, কিন্তু তোমাকে একটা বেতারের সংযোগ দিতে পারি। কোথায় কোথায় শত্রুপক্ষের সৈন্য আসবে, তুমি বেতার সংযোগের মাধ্যমে খবর পাবে। ঠিক। এবার যখন এই যে বার্লিনে গিয়েছিলেন, সেই সময় কিন্তু আমাদের যুদ্ধবন্দী ভারতীয় সেনারা সুভাষচন্দ্রকে নেতাজি বলে আখ্যায়িত করেছিল। ঠিক আছে? ফ্রি ইন্ডিয়া লিজিয়ন, ফ্রি ইন্ডিয়া লিজিয়ন এই সময় কিন্তু তৈরি হয়ে গেছিল। ফ্রি ইন্ডিয়া লিজিয়ন যখন তৈরি হয়, তখন সুভাষচন্দ্র বোস নেতাজি হয়ে যান। এবং এই নেতা থেকে নেতাজি হওয়া বা তার পরবর্তী অধ্যায় আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে যে আমাদের তখন তৈরি হচ্ছে আজাদ হিন্দ ফৌজ, তাই তো? আনুমানিক ১৯৪১ ডিসেম্বরে ক্যাপ্টেন মোহন সিং, জ্ঞানী প্রীতম সিং এবং নিরঞ্জন সিং গিল, এরা তিনজন বার্মার একটা বা মালয়ের একটা ঘন জঙ্গলের মধ্যে কি করেছিলেন, মালয়ের ঘন জঙ্গলে তৈরি করেছিলেন আজাদ হিন্দ ফৌজ। তখন এই দলটার নাম কিন্তু আজাদ হিন্দ ফৌজ ছিল না। ঠিক আছে? এটাকে ভালো করে মনে রাখো। এটা ভুল আমার এই তথ্যটা। তা কখনোই ওটা আজাদ হিন্দ ফৌজ ছিল না। তার নাম ছিল কি, আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। ঠিক আছে? ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। এবার এই ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিটার গতিবিধি খুব ভালো লাগলো না জাপানের যিনি প্রধানমন্ত্রী ছিলেন, তোজো। এবং তোজো আমাদের কি করলেন, তিনি নিরঞ্জন সিং গিল, ক্যাপ্টেন মোহন সিং এবং আমাদের সেই সঙ্গে সঙ্গে ভদ্রলোকের নাম কি ছিল, আমাদের জ্ঞানী প্রীতম সিংকে গ্রেপ্তার করলেন। পুরো দলটা যার হাতে সঁপে দেওয়া হলো, তিনি হচ্ছেন রাসবিহারী বোস। রাসবিহারী বোসের হাতে যখন এই দলটা সঁপে দেওয়া হচ্ছে, তখন তার নাম কি হলো? তার নাম হলো ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ। এবার রাসবিহারী বোস চিঠি লিখলেন সুভাষচন্দ্র বোসকে যে তোমাকে দায়িত্ব দেওয়া হবে, তুমি দায়িত্ব নেবে। এবং সুভাষচন্দ্র বোস সেই দায়িত্ব পালন করার জন্য কি করলেন, তিনি চলে এলেন এবং দেখা সাক্ষাৎ করলেন। এবং টোকিওতে যখন সম্মেলন হচ্ছে, তার আগেই ৪৩-এ উনি ঢুকে গেলেন। এবং ৪৩ সালে অক্টোবর মাসেই কিন্তু এই দলটা একেবারে কি বলবো আমাদের সিঙ্গাপুরে আমাদের একটা আনুষ্ঠানিকভাবে সুভাষচন্দ্র বোসের হাতে তুলে দেওয়া হয় এবং সুভাষচন্দ্র বোস এই দলের নাম রাখেন
আজাদি আরিজি হুকুমাত কি হিন্দ, যাকে আমরা সংক্ষেপে বলি আজাদ হিন্দ। ঠিক, এবং এই আজাদ হিন্দে অনেক কিছু ব্যাপার ছিল, যে হেডকোয়ার্টার রেঙ্গুন থেকে সরেছিল কিনা, বা তাকে তোজো কতখানি সাহায্য করেছিল। তোজো এই সাহায্যটা করেছিল, যেটা আমরা বলি হচ্ছে আমাদের আন্দামান আর নিকোবর সুভাষচন্দ্র বোসের হাতে তুলে দিলে তার নাম পরিবর্তন করে সুভাষচন্দ্র রাখেন শহীদ দ্বীপ, স্বরাজ দ্বীপ। এবং ওদের আর্মি তৈরি হয়ে গেলে ওরা যখন হেডকোয়ার্টারে চেঞ্জ হয় এবং সুভাষচন্দ্র বোস তারপরে কাজ করতে শুরু করেন। এই ক্ষেত্রে বলে দিই, সুভাষচন্দ্র বোস প্রথম যে জায়গাটা ব্রিটিশ আউটপোস্ট থেকে দখল করে নিয়েছিল, সেই জায়গাটার নাম কি ছিল? মৌডফ। মৌডফ বলে একটা জায়গা দখল করেছিল, তাই তো, যেটা বার্মার আরাকান প্রদেশের কাছাকাছি। এবং এটাও জানবে, মৌডফ দখল করার পরে সুভাষচন্দ্র বোস ময়ূরঙে চলে যায়, এবং ময়ূরঙে আমাদের কি হয়, আজাদিন ফৌজ ট্রাই কালারের ফ্ল্যাগ তোলে, তাই তো, ত্রিবর্ণ রঞ্জিত যার মাঝখানে সেটা হচ্ছে কি, আমাদের টাইগার, একটা উলম্ফিত এগ্রো, যাকে মানে ঝাঁপিয়ে সব সহজ বাম। সুভাষ এর পরেও কি অনেকগুলো ছিলেন ওই ক্ষেত্রে, ওয়াদেই সে ওই বার্মাকে যখন ওই জায়গাতে হলো মৌড, তার ময়ূরঙের কথা বললাম, এবং কিভাবে ব্রিটিশ আউটপোস্টটাও ওরা পেরিয়ে যায়, এই সাফল্য চলতেই থাকে। কিন্তু এই সাফল্যের মাঝখানে একটা দুর্ঘটনা ঘটেছিল, সেটা বলবার আগে আমি জাস্ট একটু বলে নেব। এক্ষেত্রে যে সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক বা একজন সামরিক পররাষ্ট্রমন্ত্রী হয়েছিল, ঠিক আছে। এবার রাসবিহারী বোস প্রধান উপদেষ্টা হয়েছিল। এস সহায় সেক্রেটারি বা সচিব। এসএআইআর সম্প্রচার বিভাগটা দেখেন, মানে ব্রডকাস্টিং। লেফটেন্যান্ট কর্নেল এসি চ্যাটার্জি অর্থ বিভাগ দেখেন। এন সরকার আইন উপদেষ্টা হন। লক্ষ্মী স্বামীনাথন নারী বিভাগে প্রধান হন, ঠিক। এবং 5টা রেজিমেন্টে ভাগ করা হয়েছিল, যেমন গান্ধী ব্রিগেড, সুভাষ ব্রিগেড, নেহেরু ব্রিগেড, আজাদ ব্রিগেড, ঠিক আছে। এবং একটি মহিলাদের বিভাগ ছিল, যার নাম ছিল ঝাঁসি ব্রিগেড, এবং ঝাঁসি ব্রিগেডের হেড হয়েছিলেন কে? লক্ষ্মী সামিনা খান, ঠিক আছে। পরবর্তীকালে ওনার নাম হয় লক্ষ্মী সাইগল, ঠিক আছে। এবার ক্যাপ্টেন শাহনওয়াজ খান, তারপরে গুরুবক্স সিং ধিলন, এবং এদের সঙ্গে সঙ্গে আমাদের ছিলেন কে? ক্যাপ্টেন মোহন সিং নয়, কি কি নাম বললাম? আমাদের হচ্ছে একজন হচ্ছে প্রেম কুমার সাইগল, গুরুবক্স সিং ধিলন এবং শাহনওয়াজ খান। এই তিনজন একটা মস্ত বড় ভূমিকা নিয়েছিল, এবং যখন আজাদ হিন্দ ফৌজের বিচার হয়েছিল, এই তিনজন প্রথমে গ্রেপ্তার হয়েছিল, ঠিক আছে। ঝাঁসি ব্রিগেডের হেড লিখে দিলাম ঝাঁসি। এবার যেটা হলো 1945 সালে, তোমরা নিশ্চয়ই জানো 1945 সালে কি হয়েছিল। আমাদের আজাদ হিন্দ ফৌজের প্রায় বলতে পারো পতনই হলো। কারণ যখন আমাদের হিরোশিমা নাগাসাকির ঘটনাটা ঘটলো, জাপানের উপর বোমাবর্ষণ করা হলো, হিরোশিমা আর নাগাসাকিতে যথাক্রমে 6ই আগস্ট এবং 9ই আগস্ট, ঠিক আছে। ফ্যাটম্যান আর লিটল বয় দুটো, তোমার কি বলা হবে, বয় হয়েছিল যে আমাদের ইয়ে পারমাণবিক বোমা ফেলা হয়েছিল, এবং তার রেজাল্ট যেটা হলো, তার জন্য জাপান আত্মসমর্পণ করল। বাধ্য হয়ে আজাদের ফৌজকে আজাদ হিন্দ ফৌজের যুদ্ধ চালানো স্তব্ধ হয়ে গেল, এবং সুভাষচন্দ্র বোস এখান থেকে তোমার সবাইকে বিদায় দিলেন, এবং সবার অনুরোধেই উনি যখন কোনো একটা নতুন স্থানে যাবেন, রুটি দেওয়া হলো, উনি নাকি তাই হোক বিমানবন্দরের দিকে যাচ্ছেন,
সেদিনকে তাইহুকুম বিমানবন্দর থেকে যখন বিমান ছাড়া হয়, সেটা প্লেন ক্র্যাশ করে সুভাষচন্দ্র বোস মারা যায়। মিস্টার চন্দ্র বোস নাকি নিহত হয়েছিল। এ কথা একেবারেই সত্য না, তাই তো? তার কারণ 1945 সালে সুভাষচন্দ্র বোস মারা গিয়েছিলেন কিনা এ নিয়ে বিস্তর গবেষণা হয়েছে। তাই তো অনুজ ধর, ইন্ডিয়ান বিগেস্ট কভারেজ, তারপরে হচ্ছে আমাদের চন্দ্রচূড়, তারপরে হচ্ছে আমাদের কেশব ভট্টাচার্য, তাই তো? তারপরে আমাদের এই ভদ্রলোক সমর গুহ প্রচুর গবেষণা করেছে এবং প্রচুর বই সাবমিট করেছে, যে বইগুলো থেকে এটা প্রমাণিত হয়ে গেছে পরিষ্কার যে সুভাষ হয়তো ঘরে পেরেনি ঠিক, কিন্তু সুভাষ আমাদের কি হয়েছিল, যে মারা যায়। এবং এখন যে রিপোর্ট, সেই রিপোর্টে বলা হয় যে গুমনামি বাবাই হচ্ছেন সুভাষচন্দ্র বোস। তাই আমি আর বিতর্কে যাব না, যার মৃত্যুর ডেট বলছে 1985 উত্তরপ্রদেশ। আচ্ছা, এবার দেখো, এবার আজাদ হিন্দ ফৌজের বিচার শুরু হলো। আজাদ হিন্দ ফৌজের বিচার শুরু হলো কোথায়? রেড ফোর্টে। ঠিক আছে, এটা মনে রাখবে কোথায় হয়েছিল, রেড ফোর্টে বিচার হয়েছিল। এবং রাজদ্রোহমূলক আচরণের জন্য ওদেরকে কি করা হলো, ওদের কোর্ট মার্শাল করে দেওয়া হলো। এবং শ্রীনগরে একটা জনসভায় জওহরলাল নেহরু ওই সব দেশপ্রেমিক সেনাকে দেশপ্রেমিক বলে আখ্যা দিল এবং তাদেরকে ক্ষমাও করলেন। এবং এটাও বলা হলো যে সঠিকভাবেই কিন্তু শাস্তির ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে হবে, সে শাস্তি না দিয়ে তাদেরকে মুক্তি দিতে হবে। এবং বলছে সেই সময় বিচার যখন শুরু হলো, তখন ভুলাভাই দেশাইয়ের নেতৃত্বে আমাদের 4 জন বাঘা বাঘা উকিল, জওহরলাল নেহরু, কৈলাসনাথ কারজু, তেজ বাহাদুর সপ্রু এবং আসফ আলীর মতো লোকেরা সেখানে জড়ো হলো এবং বিচার শুরু হলো। গুরবাজ সিং ধিলান, প্রেম কুমার সাইগল এবং শাহনওয়াজ খানের এখানে বিচার শুরু হলো। ঠিক আছে, 3 সেনাপতি এবং আমাদের ভুলাভাই দেশাই, নেহরু, আসফ আলী, তেজ বাহাদুর সপ্রু, কৈলাসনাথ কারজু, এদের সঙ্গে সঙ্গে এদের মতো মানে প্রথম সারির আইনজ্ঞরা যখন কাজ করেছিল, সেখানে কিন্তু জনসমর্থন মিলেছিল প্রচুর। এবং যেটা দেখা যায় যে কংগ্রেসের পাশাপাশি মুসলিম লীগ, হিন্দু মহাসভা, আরএসএস, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, আকালি দল, শিখ লীগ, ইউনিয়নিস্ট পার্টি, জাস্টিস পার্টি, এরা সবাই মতবিরোধ বলে আজাদ হিন্দ ফৌজের দাবিতে সোচ্চার হয়ে ওঠে। ঠিক, এবং 45-এর 5-11 নভেম্বর সারা দেশে পালিত হয়েছিল আজাদ হিন্দ সপ্তাহ। 5 থেকে 11, তার মধ্যে 12ই যে নভেম্বরটা ছিল, ওটা হয়েছিল কি আইএনএ ডে বা আজাদ হিন্দ ফৌজ ডে। ঠিক আছে, এবার শেষ বিচার এখানে যার হয়েছিল সে হচ্ছে আমাদের কি নাম, ক্যাপ্টেন রশিদ আলী। এবং ক্যাপ্টেন রশিদ আলীর বিচারের দিন 12ই ফেব্রুয়ারি পালিত হয়েছিল ক্যাপ্টেন রশিদ আলী ডে, এটাও মনে রাখবে। ঠিক, এবার আজাদ হিন্দ সেনাদের মুক্তি চাই, এটা বারবার করে উঠে এসেছিল। এবং এই যে আজাদ হিন্দ ফৌজের ক্যাপ্টেন রশিদ আলীর বিচারকে কেন্দ্র করে এটা বললাম। আচ্ছা, এবার দেখো আমাদের ধর্মঘট ডাকা হয়েছিল 11ই ফেব্রুয়ারি। ঠিক, আর ক্যাপ্টেন রশিদ আলী তো বলে দিলাম 12ই ফেব্রুয়ারি। মনে থাকবে এই দুটো জিনিস। তো সুভাষচন্দ্র বোসের ঘটনা এবং তার বিচার, এটার পাশাপাশি আমাদের কি হয়েছে, এখানে রয়েছে হচ্ছে আমাদের ক্রিপস প্রস্তাব দিয়ে ঢুকে যাওয়া। কোথায় ঢুকে যাওয়া, সেটা হচ্ছে আমাদের পুরোপুরি আমাদের কি বলবো, এই আগস্ট আন্দোলন বা ভারত ছাড়ো আন্দোলনের দিকে। তাহলে ক্রিপস প্রস্তাবে কি বলা হয়েছিল, যখন তৃতীয় বিশ্বযুদ্ধ যখন বেঁধে গিয়েছে, তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে 1939 সালে জার্মানির অবস্থা ফ্রন্ট ফুটে ছিল, সামনে পায়, আর ইংল্যান্ড ফ্রান্সের অবস্থা ছিল ব্যাক ফুটে, পিছনের পায়। কিন্তু পরিস্থিতি ঘোরালো হয়ে গেল তখনই, যখন 1940 সালে আমাদের কি হলো, সারা ভারতের তরফ থেকে বলা হলো, গান্ধীজিকে অনুরোধ করা হলো যে আপনি কি করতে চাইছেন, আপনি এক্ষেত্রে কেন সারা ভারতবর্ষব্যাপী আন্দোলন করছেন না। গান্ধীজি সারা ভারতবর্ষব্যাপী আন্দোলন করলেন না। তখন তিনি বললেন যে আমি যদি করতেই হয় ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ করব। তাতে কমিউনিস্ট পার্টি, তাতে চক্রবর্তী রাজাগোপালাচারী, বি.আর. আম্বেদকরের মতো লোকেরা খুবই বিরোধিতা করলো গান্ধীজি, তাই তো? এবং গান্ধীজি বললেন যে ইংল্যান্ডের সঙ্গে আমরা দীর্ঘদিন কাটিয়েছি,
এবং আজকে ইংল্যান্ডে বিপদের দিনে তার সঙ্গে আমরা এরমভাবে সারা ভারতব্যাপী আন্দোলন করতে পারি না। আজকে তাদের ঘোর বিপদের দিনে আমাদের পাশে থাকা উচিত। এবং এই কথা শুনেই কিন্তু ওরা আলাদা হয়ে গিয়েছিল। এবং যেটা আমরা দেখলাম যে গান্ধীজি শুরু করে দিয়েছিলেন সেই সময় কি বলবো ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ, এবং ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহে মনে রাখবে আমাদের প্রথম সত্যাগ্রহী হয়েছিল আমাদের আচার্য নরেন্দ্র দেবনাথ। প্রথম সত্যাগ্রহী হয়েছিলেন আচার্য বিনোবা ভাবে। ঠিক। দ্বিতীয় সত্যাগ্রহী জওহরলাল নেহেরু। এবং তৃতীয় সত্যাগ্রহী হয়েছিলেন কে? তৃতীয় সত্যাগ্রহী হয়েছিলেন আমাদের নাম হচ্ছে আমাদের ব্রহ্মদত্ত, এবং চতুর্থ হচ্ছে চক্রবর্তী রাজাগোপালাচারী। ১৯৪০ থেকে ৪১ এক বছর ধরে এই আন্দোলনটা মেনলি চলেছিল। মনে থাকবে? এবং তারপরে পরিস্থিতি যেটা দাঁড়ালো সেটা হচ্ছে আমাদের ওই বিশ্বযুদ্ধকালীন প্রস্তাবের পরিস্থিতির মধ্যে আমাদের ইংল্যান্ডের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল ভারতীয়দের সঙ্গে একটু নেগোসিয়েশন করার জন্য, তাদেরকে একটু প্রশমিত রাখবার জন্য তোমার ক্রিপস মিশনকে ভারতে পাঠাবেন। ক্রিপস যখন ভারতে এলো, ক্রিপসের কথা যা বলা হলো তাতে দেখা গেল পূর্ণ স্বাধীনতার কথা নেই, বলা হচ্ছে ডোমিনিয়ন স্ট্যাটাসের কথা। মনে থাকবে কি বললাম? ডোমিনিয়ন স্ট্যাটাসের কথা। এবং এই ডোমিনিয়ন স্ট্যাটাসের কথা মনে রাখতেই তোমাদের এটা মনে পড়ে যাবে যে সেই স্বায়ত্তশাসন, তাই তো? তো যুদ্ধ শেষে স্বায়ত্তশাসন নিয়ে লাভ কি? দরকার তোমাদের পূর্ণ স্বরাজ। এবং একই সঙ্গে এটাও বলা হলো, একই রকমভাবে বলা হলো, যদি কোনো এই স্টেট মানে কোনো রাজ্য এই ডোমিনিয়নের বাইরে থাকতে চায় তাকে তাহলে সেই বাইরে রাখার সুযোগ দেওয়া হবে। ঠিক আছে? ব্রিটিশ যুদ্ধ প্রতিষ্ঠার প্রতি ভারতকে অনুগত রাখতে ভারতীয় নেতাদের সঙ্গে আলোচনা প্রকাশ করেছিল, কিন্তু কেউই সন্তুষ্ট হয়নি, তাই তো? কংগ্রেস তার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল, কারণ এখানে পূর্ণ তোমার কি বলবো স্বরাজ বা স্বাধীনতার কথা বলা হয়নি। ভারতের কোনো ডোমিনিয়ন যদি সংবিধানের বাইরে থাকতে চায় এটা বলে দিলাম, তাকে সে অধিকার দেওয়া হবে। চক্রবর্তী রাজা গোপালাচারী সর্দার বল্লভভাই প্যাটেল, ঠিক আছে, আলোচনা করলেও পূর্ণ স্বাধীনতার কথা উঠে আসেনি। তো এখানে যে নেগোসিয়েশন করলেন তারা হচ্ছে দুজন। এই দুজন কারা কারা? আমাদের মৌলানা আবুল কালাম আজাদ এবং জওহরলাল নেহরু নেগোসিয়েশন করতে এসেছিল কার সঙ্গে? ক্রিস মিশনের সঙ্গে। এটি ফেল পড়া ব্যাংকের চেক কে বলেছিল কথা? সকলেই জানো, গান্ধীজি বলেছিল। ঠিক আছে? অপর একটি প্রস্তাব ছিল পৃথক প্রদেশগুলি ইচ্ছে করলে কেন্দ্রীয় আইনসভায় যোগ নাও দিতে পারে। এর ফলে জনগণের মধ্যে একটি 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 পৃথক পাকিস্তানের ধারণা তৈরি হয়েছিল। তাহলে পৃথক পাকিস্তানের ধারণা যে কনসেপ্টটা আলাদা করে হয়েছিল কিসের মাধ্যমে? পিস প্রস্তাবের মাধ্যমে। ঠিক আছে? আন্দোলনের সময় ৪২ থেকে ৪৪ নির্ধারিত করে দেওয়া হয়েছে। কার সময় হয়েছিল? লর্ড লিলিসগোর সময় হয়েছিল। ঠিক আছে? ভারত ছাড়ো আন্দোলনের নাম কি হয়েছিল? একটা আগস্ট আন্দোলন। মেহের আলী প্রথম কুইট ইন্ডিয়া মুভমেন্ট নামটি দেন। ঠিক আছে? ১৪ই জুলাই ওয়ার্ধা অধিবেশনে প্রথম ভারত ছাড়ো আন্দোলনের ধারণাটিকে গ্রহণ করা হয়। মুম্বাইয়ের থেকে যখন এই ওয়ার্ধা যাওয়া হয় ১৪ সালে, আমাদের এই ১৪ই জুলাই ৪২ সালের ১৪ই জুলাই ওয়ার্ধাতে আমাদের এটা নিয়ে আলোচনা করা হয়, এবং যেখান থেকে ওরা কিন্তু পূর্ণ স্বরাজের দাবি করে। এই ওয়ার্ধাতে যে অঞ্চলটা যেখানে করা হয়েছিল তাকে বলা হয় আজাদ ক্রান্তি ময়দান। মনে থাকবে, এটাকে বলা হয় আজাদ ক্রান্তি ময়দান। ঠিক আছে? আজাদ ক্রান্তি ময়দান। এবার ঐতিহাসিক আলোচনাটা সমাপ্ত করা হয় গোয়ালিয়া ট্যাঙ্ক, তাই তো? এই স্থানটি আগস্ট ট্যাঙ্ক ময়দান। হায় ভগবান, ট্যাঙ্কি হয়ে গেছে, এটা ট্যাঙ্ক হবে। ঠিক আছে? আগস্ট ক্রান্তি ময়দান। খসড়া প্রস্তুতকালে ছিলেন মহাত্মা গান্ধী, ও এটিকে পরিমার্জনা করেন আমাদের সকলের প্রিয় জওহরলাল নেহরু। ঠিক আছে? এবং ১৯৪২ খ্রিস্টাব্দে আগস্ট আন্দোলনের সূচনা ঘটান। তার আগের দিন রাত্রে জওহরলাল নেহরু, মহাত্মা গান্ধী, সরোজিনী নাইডু, আজাদ, রাজেন্দ্র প্রসাদ, বল্লভভাই প্যাটেল, জয়প্রকাশ নারায়ণ, মহাদেব দেশাই এবং শীর্ষস্থানীয় নেতাদের গ্রেপ্তার করা হয়। গান্ধী এই সময় বললেন ডু অর ডাই। ঠিক আছে?
মনে থাকবে? এছাড়া আরো কি বলেছিল যে ভারত একটা অ্যানার্কি মানে নৈরাজ্যের মধ্যে ডুবে গেছে, সেই নৈরাজ্য মুক্ত করা, ঠিক আছে? এবং হয় নৈরাজ্যের কাছে নৈরাজ্য মুক্ত করতে হবে, নইলে ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করতে হবে। ঠিক? ভারতবর্ষের অসামঞ্জস্যপূর্ণভাবে শৃঙ্খলাভাবে ব্রিটিশ শাসনের নৈরাজ্য থেকে ভারতকে মুক্তই করতে হবে। যদি সম্পূর্ণ ব্রিটিশ আইন মুক্ত করতে হয়, তার জন্য গান্ধীজি ঝুঁকি নিতে প্রস্তুত। আই উইল রিস্ক ইট। তাই তো? এই আই উইল রিস্ক ইট যখন বলছে তার মানে তিনি তখন ঝুঁকি নিতে প্রস্তুত। মানে অ্যাকচুয়ালি কথা বলছেন যে ইন্ডিয়া উইল বি সারাউন্ডেড অ্যানার্কি, মানে এই এটা একটা নৈরাজ্যের মধ্যেই ডুবে যেতে চলেছে বা ডুবে গেছে। এখান থেকে তোমাকে বেরোতে হবে। নৈরাজ্য বা অ্যানার্কি থেকে তোমাকে বেরোতে হবে। এবার ব্রিটিশ শাসনের নৈরাজ্য থেকে ভারতকে মুক্ত করার কথা বললেন এবং গান্ধীজি ঝুঁকি নিতেও এই জন্য প্রস্তুত হলেন। ঠিক আছে? এবং ৪২-এর আগস্ট আন্দোলনকে মহাকাব্যিক আন্দোলন বলেছে আমাদের এই সর্দার বল্লভভাই প্যাটেল। তাহলে আন্দোলন যখন শুরু হতে যাচ্ছে সেই দিনটার কথা ভাবো যে ৮ই আগস্ট ওরা ঘোষণা করলো, আর ৮ই আগস্ট রাত্রিবেলার মধ্যেই সমস্ত প্রথম সারির নেতারা গ্রেপ্তার হয়ে গেল। আবুল কালাম আজাদ, জয়প্রকাশ নারায়ণ, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, ঠিক আছে, সরোজিনী নাইডু, বল্লভভাই প্যাটেল, রাজেন্দ্র প্রসাদ সব কিন্তু গ্রেপ্তার হয়ে গেল। তাহলে কি করে চললো? এইখানেই তো ভারত, এইখানেই ভারত। ৯ই আগস্ট যখন এটাকে ঘোষণা করা হলো, তখন উঠে আসলো দ্বিতীয় সারির সমস্ত নেতারা। যেমন অরুণা আসফ আলী, তিনি তো ব্যারিস্টার আসফ আলীর তোমার কি বলবো মানে ব্যক্তিত্বে অনেকটা ঢাকা পড়ে গিয়েছিলেন। কিন্তু ইনি আমাদের যখন আইন অমান্য আন্দোলনে যোগদান করেন, তখনই একটু একটু করে পাত প্রদীপের আলোর দিকে উনি আসতে থাকেন। তাহলে পাত প্রদীপের আলোকে যখন তিনি এলেন, এটাকে আরো বড় করে তুললে যখন আমরা দেখতে পেলাম যে ওনাকেই বলা হলো রেজিস্ট্যান্স অফ দ্য সিম্বল অফ কুইট ইন্ডিয়া মুভমেন্ট। মানে এই আজাদ হিন্দ, আজাদ হিন্দ কি বলছি, কুইট ইন্ডিয়া মানে ভারত ছাড়ো আন্দোলনে উনি একজন কি বলবো আমাদের নেতা, তাই তো, সিম্বল, এটা কি বলবো চিহ্ন স্বরূপ নেতা। আবার তাকে বলা হলো হিরোইন অফ কুইট ইন্ডিয়া মুভমেন্ট, যে ভারত ছাড়ো আন্দোলনে উনি হচ্ছেন একজন হিরোইন। ঠিক? আবার দেখো এখানে রাম মনোহর লোহিয়া, অচ্যুতরাও বট্টোপাধ্যায় এরা নেতৃত্ব দিল। উষা মেহতার মতো একজন ভদ্রমহিলা, যিনি রেডিও ব্রডকাস্টিং করলেন এবং সেখানে মেন অ্যানাউন্সমেন্টের দায়িত্বটা নিয়েছিলেন কে? রাম মনোহর লোহিয়া। সিক্রেট রেডিও স্টেশন, ঠিক আছে, আন্ডারগ্রাউন্ড হয়ে যাওয়া একটা রেডিও স্টেশন থেকে ওরা কিন্তু এই বার্তাগুলো দিত। মনে থাকবে? এবার দেখো আমাদের সুচেতা কৃপালিনী, এনারও কিন্তু একটা বড় ভূমিকা ছিল। উনিও নেত্রী ছিলেন, যোগ্য নেত্রী ছিলেন, কাজ করেছিলেন। জয়প্রকাশ নারায়ণ হাজারিবাগ জেলে বন্দী হয়েছিলেন। হাজারিবাগ জেল থেকে মুক্ত হয়ে জয়প্রকাশ নারায়ণ কি করেছিল? গেরিলা কায়দায় আমাদের আন্দোলন চালিয়ে গিয়েছিল। ঠিক কথা। এবং এই জয়প্রকাশ নারায়ণ টোটাল রিভলিউশন সম্পূর্ণ আমাদের বিপ্লবে বা সমগ্র বিপ্লবে তোমার কি করতেন? বিশ্বাস করতেন। এবং পার্টিলেস গভর্নমেন্ট, কোনো দলহীন কোনো দলহীন একটা সরকারকে উনি পছন্দ করতেন। ঠিক আছে? হোয়াই সোশ্যালিজম বললে আমরা এই ধারণা আমাদের খুব পরিষ্কার হয়। বেশ, ভারত ছাড়ো আন্দোলনকে স্বতঃস্ফূর্ত করেন জওহরলাল নেহরু। স্পন্টেনিয়াস, তাই তো, স্বতঃস্ফূর্ত, আপেবেল, তাই তো, আন্দোলন। অহিংস গেরিলার যুদ্ধ বলেন সুভাষচন্দ্র বসু। নন ভায়োলেন্স গেরিলা ওয়ারফেয়ার মানবেন্দ্রনাথ রায় বলেছিল এটা অন্তর্ঘাত আন্দোলন, অন্তর্ঘাতমূলক আন্দোলন। যার ইংরেজি করলে দাঁড়া যাচ্ছে স্যাবোটেজ মুভমেন্ট। স্যাবোটেজ মানে হচ্ছে অন্তর্ঘাত। বেশ, ৫৭ মহাবিদ্রোহের পরে ৪২-এর আগস্ট আন্দোলন কি বলবো একটা সবচেয়ে বড় আন্দোলন, এটা বলেছেন লর্ড লিনলিথগো সেই সময়। এবার দেখো এই গান্ধীজি ভাই সরোজিনী নাইডু, মহাদেব দেশাই সবাই আগা খান প্যালেসে বন্দী হয়েছিল এবং বন্দী হওয়াকালীন এখানেই দেহত্যাগ করেন কে? আমাদের কস্তুরবা এবং মহাদেব দেশাই মারা যান।
আবুল কালাম আজাদ বাঁকুড়া জেলে বন্দী হন, জওহরলাল নেহরু আহমদনগর জেলে, জয়প্রকাশ নারায়ণ হাজারিবাগ জেলে বন্দী হন, হাজারিবাগ জেলে বন্দী হন, তাই তো? বেশ। কস্তুরবা আমাদের দেশে মৃত্যু। আচ্ছা, গেরিলা যুদ্ধের কায়দায় লড়াই করেছিল নারায়ণ, জয়প্রকাশ, অরুণা আসফ আলী, উষা মেহতার কথা বলে দিলাম, তাই তো? ওনার কথা বলেছি। ত্রিবর্ণ বর্ণিত ত্রিবর্ণ রঞ্জিত পতাকা, তাই তো? ত্রিবর্ণ রঞ্জিত পতাকা, এটা তুলেছিল কে? মুম্বাইতে তুলেছিল আমাদের ব্যারিস্টার আসফ আলী ওয়াইফ অরুণা আসফ আলী, এবং পুলিশ তখন গুলি চালিয়েছিল। যা আছে হিরোইন অফ কুইট ইন্ডিয়া মুভমেন্ট, সিম্বল অফ রেজিস্ট্যান্স অফ কুইট ইন্ডিয়া মুভমেন্ট বলে দিয়েছি। স্বাধীনতার পরে তিনি লেনিন পুরস্কার পেয়েছিল, তাই তো? খুব সম্ভবত 71-এ পেয়েছিল বোধ হয়। জয়প্রকাশ নারায়ণ বলে দিয়েছি, সোশ্যালিস্ট পার্টির বিখ্যাত লিডার। আচ্ছা, রাম মনোহর লোহিয়া, হ্যাঁ, রেডিও গুপ্ত স্টেশন থেকে ঘোষক ছিলেন, এর পরিচালনা করতেন উষা মেহতা। সমগ্র ভারতবর্ষে কতকগুলি সমান্তরাল সরকার তৈরি হয়েছে, তাই তো? এবং যেটি সবার প্রথম তৈরি হয়েছিল মনে রাখবে, তার নাম ছিল প্রতি সরকার, প্রতি, ঠিক আছে? প্রতি সরকার 1942 সালে যখন শুরু হয়, এই প্রতি সরকার না, সরি, প্রথম সরকার বলেছি তো, প্রথম সরকার হবে হচ্ছে আমাদের চিতু পান্ডে। চিতু পান্ডে তৈরি করেছিল আমাদের উত্তরপ্রদেশের বালিয়াতে, এবং নিজেকে বলতেন হচ্ছে স্বরাজ তহসিলদার, মনে রাখবে। এবং এটা মাত্র 4 দিন স্থায়ী হয়েছিল। এরপরে দীর্ঘস্থায়ী প্যারালাল গভর্নমেন্টের মধ্যে চলে আসবে আমার বাংলাতে। বাংলাতে কি হয়েছিল? আমাদের তাম্রলিপ্ত জাতীয় সরকার, তমলুক, ঠিক আছে, মহিষাদল, সুতাহাটা, ঠিক আছে, তমলুক, মহিষাদল, সুতাহাটা, এই অঞ্চলগুলোকে নিয়ে তৈরি হয়েছিল। অবশ্যই নন্দীগ্রাম, নন্দীগ্রাম, তমলুক, মহিষাদল, সুতাহাটা, আর একটা কি বললাম, নন্দীগ্রাম, 4টে জায়গাকে কেন্দ্র করে এই প্যারালাল গভর্নমেন্ট বা সমান্তরাল সরকার তৈরি হয়েছিল, যার হেড ছিলেন আমাদের কি সতীশচন্দ্র সামন্ত, যে নিজেকে বলতেন সর্বাধিনায়ক। তার দুটো হ্যান্ড ছিল, রাইট হ্যান্ড ছিল অজয় মুখোপাধ্যায়, লেফট হ্যান্ড ছিল হচ্ছে সুশীলচন্দ্র ধারা। এবার এই অজয় মুখোপাধ্যায়ের নেতৃত্বে ভগিনী সেনা, মানে মহিলাদের বাহিনী খুব অ্যাক্টিভ ছিল, আর সুশীলচন্দ্র ধারার নেতৃত্বে বিদ্যুৎ বাহিনী, ঠিক আছে, অতর্কিত আক্রমণ করেছে বিদ্যুৎ বাহিনী, তারা খুব সক্রিয় ছিল। মনে রাখবে, 42-এ ডিসেম্বরে শুরু হয়েছিল, এটা 44-এ সেপ্টেম্বরে গিয়ে থেমে যায়, মানে 1 বছর 10 মাস এই প্যারালাল গভর্নমেন্ট তোমার স্থায়ী হয়েছিল। গান্ধীর ডাকেই তারা কিন্তু আত্মসমর্পণ করেছিল। এই প্যারালাল গভর্নমেন্টের মধ্যে দীর্ঘস্থায়ী প্যারালাল গভর্নমেন্ট তৈরি হয়েছিল কোথায়? মহারাষ্ট্রে। এবার মহারাষ্ট্রে কোথায়? মহারাষ্ট্রে হচ্ছে সাতারায় হয়েছিল। তার নাম কি ছিল? প্রতি সরকার। এই প্রতি সরকার যিনি তৈরি করেছিলেন, তার নাম কি ছিল? আমাদের নানা পাটিল, ঠিক আছে, এবং তার সহকারী ছিলেন ওয়াইবি চাবন। এবং জেনে রাখো, এখানে ওদের একটা গেরিলা আর্মি ছিল, তার নাম ছিল হচ্ছে তুফান সেনা। এই তুফান সেনার যিনি হেড ছিলেন, তার নাম ছিল হচ্ছে আন্না মাস্টার। আবার মনে রাখবে, ওদের আমাদের আরও একটা শাখা ছিল, যে শাখা থেকে কি হতো? বিচার করা হতো, তার নাম ছিল ন্যায় দান মণ্ডল। কি বললাম? ন্যায় দান মণ্ডল ছিল, ওদের হচ্ছে বিচার সভার নাম, ঠিক আছে? বেশ। তাহলে আমাদের এইখানে এই যে জায়গাটা বললাম 43 থেকে 46, 2 বছর 9 মাস পর্যন্ত স্থায়ী হয়েছিল এই প্যারালাল গভর্নমেন্ট। এবার দেখো, এখান থেকে নানা প্যাটেল, ওয়াইবি চাবন, এদের কথা বললাম, তুফান সেনার কথা বললাম, এদের যে একটা আর্মি ছিল, যে আর্মিটাকে বলা হতো মরণ সেনা, তাই তো? বেশ। এবার দেখো, না, মরণ সেনা এদের ক্ষেত্রে নয়, মরণ সেনা আসবে ঠিক এর পরের স্টেপটাতে। এবং দেখো, তার উপরে যেটা বলতে হয়, প্যারালাল গভর্নমেন্ট তারপরে তৈরি হয়েছিল। যেমন আমি তোমাদেরকে বলে দিই, এরাম বাসুদেবপুরে আমাদের স্বরাজ পঞ্চায়েত তৈরি হয়েছিল, ঠিক আছে, এরাম বাসুদেবপুরে স্বরাজ পঞ্চায়েত তৈরি হয়। তারপরে কি হয়েছিল? রক্তবাহিনী তৈরি হয়েছিল, ওড়িশায় রক্তবাহিনী। রক্তবাহিনীর হেড ছিল লক্ষণ নায়ক,
লক্ষণ নায়ক যখন একটা থানা দখল করতে যায় তখন ধরা পড়ে যায়, লক্ষণ নায়কের ফাঁসি হয়। ঠিক আছে, মজার মেয়ে। এবার দেখো বিহারে পরশুরাম দল তৈরি করে পরশুরাম সিং, সীতারাম দল তৈরি করে সীতারাম সিং, এবং এদের মেইন ইন্সপেক্টর কে ছিলেন? জয়প্রকাশ নারায়ণ। ঠিক আছে, এবার দেখো চাষি মৌলিয়া বা চাষি মজদুর মহাজন, এই চাষি মৌলিয়া বা মজদুর মহাজন তৈরি হয়, এবং এটাও খুব অ্যাক্টিভ ছিল চাষি মৌলিয়া। এবং এই প্রসঙ্গে বলে রাখি যে আমাদের জয়ন্তী ঠাকুর, বিকে মজুমদার এরাও কিন্তু প্যারালাল গভর্নমেন্ট ওড়িশার দিকে তৈরি করে গেছিল, তাই তো? এবং এখানে একটা কথা বলবার রয়েছে যে এই সময়টা একটা স্বতঃস্ফূর্ত আন্দোলনটা যখন চলতে থাকে, এটা তোমার জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকল মানুষই কিন্তু এখানে যোগ দিয়েছিল। কিন্তু এটাও জানতে হবে যে প্যারালাল গভর্নমেন্টে যারা যারা যোগ দেয়নি বা এই ভারত ছাড়ো আন্দোলনে কারা কারা যোগ দেয়নি, ভারত ছাড়ো আন্দোলনে যোগ দেয়নি বলতে গেলে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার লোকেরা, অনেকে আবার পার্টির আদেশ অনুজ্ঞা বাদ দিয়ে তারা যোগ দিয়েছিল। তারপরে কি বলা হয়, এখানে হিন্দু মহাসভা যোগ দেয়নি, হিন্দু মহাসভার পরে কে কারা যোগ দেয়নি, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়াও কিন্তু এখানে যোগ দেয়নি। ঠিক আছে, স্বরাষ্ট্র সিলদার তার মৃত্যু জাতীয় সরকার বলে দিয়েছি কোন কোন জায়গাকে নিয়ে, বিদ্যুৎ বাহিনী, নারী বাহিনী, এগুলো বলে দিয়েছি। এবার এখানে একজনের পাতা চলে আসে, তার নাম মাতঙ্গিনী হাজরা। ৭৩ বছরের এই বৃদ্ধা তমলুকখানা দখল করতে গেলে উনি মারা যান। এখানে রামচন্দ্র বেরাও ছিলেন। ঠিক আছে, এটা ভালো করে মনে রাখবে যে সবচেয়ে বেশি মৃত্যুটা হয়েছিল তমলুক থানা দখলের সময়। এবং এই যে ভদ্রমহিলা মাতঙ্গিনী হাজরা, ৭৩ বছরের এই বৃদ্ধা, তার নাম কি ছিল? গান্ধী বুড়ি। গান্ধী বুড়ি। বিহারের পরশুরাম সিং ও সীতারাম সিং পরশুরাম দল প্রতিষ্ঠা করে। উড়িষ্যার কটকে এরাম বাসুদেবপুরে, ঠিক আছে, বাসুদেবপুরে স্বরাজ পঞ্চায়েত তৈরি হয়। এই দলের সঙ্গে জড়িত ছিলেন একজন জাতীয়তাবাদী কবি বঞ্চেরিদি মহান্তি। ঠিক আছে, মনন সেনা এরাই তৈরি করেছিল। মনে রাখবে মনন সেনা কারা করেছিল? এই যে যারা স্বরাজ পঞ্চায়েত করেছি, 1 সপ্তাহের মধ্যে স্বরাজ অর্জন করবো, স্বরাজ পঞ্চায়েতের লক্ষ্য দিলে গৌরাঙ্গচন্দ্র মহান্তি, রমলা প্রসাদ, ভাগী সিং জেল থেকে পালিয়ে গিয়ে কংগ্রেস নেতাদের সক্রিয় করেন। ঠিক আছে, তাল চের তৈরি হলো চাষি মৌলিয়া, মজদুর রাজ। বললাম পবিত্র মোহন প্রধান। ঠিক আছে, মণ্ডপ গড়ে তোলেন সুতরাং বলে দিচ্ছি নানা পাটেলের কথা, আন্না মাস্টান, তুফান সেনা, ন্যায়দান মণ্ডল বলে দিয়েছিলাম গণবিচারের কেন্দ্রটা, যেখানে বিচারক। আর গুজরাটের বড়দায় প্রজামণ্ডল তৈরি হয়, যা ছিল বিকে মজুমদার আর জয়ন্তী ঠাকুর। বড়দায় রক্তবাহিনী, লক্ষণ নায়কের ফাঁসি 29 মার্চ 1945। যারা বিরোধিতা করেছিল আগস্টে, তারা হলো এই কমিউনিস্ট পার্টি, হিন্দু মহাসভার চক্রবর্তী রাজাগোপালাচারী, বি.আর. আম্বেদকর প্রমুখ। ঠিক আছে, এই সময় একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে। মেদিনীপুর থেকে বাংলাদেশ পর্যন্ত তা সাইক্লোন বয়ে যায় 43 সালে, তাতে প্রচণ্ড রকমভাবে ক্ষতি হয়, তাই তো? খাদ্যাভাব, ঠিক আছে, এবং এই খাদ্য সংকট এমন একটা জায়গায় যায়, প্রচুর লোক মেদিনীপুর থেকে চলে আসে কলকাতা শহরে। ঠিক আছে, সেই কাতর ধ্বনি, একটুখানি ফ্যান দেবে গো, একটু ফ্যান দেবে। এবং এই সময় দুটো অবিস্মরণীয় লেখা হয়। একটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের, তোমাদের কি নাম উপন্যাসটা, আমাদের হচ্ছে অশনি সংকেত। সেই অশনি সংকেতের একটু মাস্টারমশাইয়ের, তাই না, একটু মাছের ঝোল দিয়ে ভাত খাবার জন্য কত দৃশ্য দেখতে হয়েছিল, কত মানুষ মরেছিল
যেটা তোমরা এই উপন্যাসটা পড়লে বুঝতে পারবে যে আমি ৪ দিন খাইনি, আমি ৭ দিন খাইনি। এরকমভাবে এসছে। ছোট, ছোট বাচ্চা, বাচ্চা মেয়েগুলো এবং সব মারা যাচ্ছে। এবং মজুতদার কন্ট্রাক্টররা কিভাবে খাদ্য মজুত রেখে চড়া দামে বিক্রি করছে তার ছবিটাও এখানে কিন্তু দেখানো হয়েছিল। অসাধারণ একটি লেখা 'নবান্ন'। ঠিক আমরা যে সময় উচ্চ মাধ্যমিক পাস করেছিলাম তখন 'নবান্ন' আমাদের পাঠ্য ছিল। তার 'নবান্নর' একটা অংশ পড়তে হতো 'অন্ন চাই প্রাণ চাই'। সেখানেও সেই একই পরিস্থিতি। শহরের একটা বাড়িতে বিশাল এক ধনী লোকের বাড়িতে তার মেয়ের তোমার কি হচ্ছে অন্নপ্রাশনের অনুষ্ঠান হচ্ছে। কত মানুষ খাবার খেতে পাচ্ছে না, ফেলে দিচ্ছে। চিনির দাম দেখাচ্ছে কত টাকা। ও বলছে যে, "আমার ৫ কিলো চিনি চাই। যদি ৫ কিলো চিনি নিয়ে বাড়িতে না ঢুকি" আমার ওয়াইফ বলেছে, "কমপ্লিটলি ডেডলক। সব ডেডলক হয়ে যাবে।" তাই না? এবং দেখা যাচ্ছে এই যে উচ্ছিষ্ট খাবার যখন ফেলে দেওয়া হচ্ছে, কুকুরের সঙ্গে মানুষ সে একটা প্রতিযোগিতা চলছে কে উচ্ছিষ্ট খাবে। সেই সময় এই গল্পের মানে কি বলবো যে একটা চরিত্র মানে কুন্দ সে দেখাচ্ছে তার স্বামীকে কিভাবে কুকুরে কামড় দিল এবং সেখানে রক্ত বেরোচ্ছে। সে শাড়ি ছিঁড়ে সেটাকে তোমার কি বলবো তোমার আটকে দিচ্ছে। এই যে ঘটনাটা মর্মস্পর্শী বিবরণটা নবান্ন। অবশ্যই পড়তে পারো তোমাদের নবান্ন। যাই হোক তাহলে কি দুটো সাহিত্য নবান্ন বিজন ভট্টাচার্যের একটা নাটক আর বিভূতিভূষণের কি বললাম আমাদের এই অশনি সংকেত। এর মর্মস্পর্শী বিবরণ আছে। দেখো এবার আমরা আগস্ট আন্দোলনের আরো কতগুলো দিক আমরা দেখব। ঠিক আছে? হরিজন পত্রিকায় লেখেন ভারতকে ঈশ্বরের হাতে ছেড়ে দাও। এটা আমি আগে একটু বলেছিলাম। তাই তো? প্রথম ভারত ছাড়ো আন্দোলনে যিনি শহীদ হয়েছিলেন মনে রাখবে সিন্ধু প্রদেশের কিশোর ছাত্র হেমু কালানি। তাই তো? ১৭ বছর বয়সে রেললাইন অপসারণের অপরাধে প্রাণদণ্ডে দণ্ডিত হন। ঠিক আছে? গান্ধীজির এই যে বিখ্যাত কথাটা পূর্ণ স্বাধীনতা অপেক্ষা কোনো কিছুতে আমি সন্তুষ্ট হব না। ঠিক এবার দেখো আমাদের ক্রিস মিশনের ব্যর্থতা একটা মস্ত বড় কারণ ছিল ব্রিটিশদের নিষ্ঠুর দমননীতি, তীব্র একটা বিক্ষোভ এগুলোই কিন্তু আমাদের মেইনলি কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই তো? এবার দেখো এখানে সব নেতাদের একটা, একটা করে ব্যাপার বলা হয়েছে যে আমাদের আহমদনগর জেলে কেউ গেছে, কেউ আগা খান প্যালেসে গেছে জেলে। সব এটা রয়েছে এখানে। ন্যাশনাল হেরাল্ড পত্রিকায় প্রকাশ বন্ধ করে দিয়েছিল। আর একটা কি হরিজন পত্রিকা বন্ধ হয়ে গেছিল। আচ্ছা, এবার দেখে নাও নেতৃত্ব কোনো সংগঠন ছাড়াই মানুষ আন্দোলনে যোগ দিয়েছিল। এই কথা বিপিনচন্দ্র বলেছিলেন। ঠিক আছে? মাদ্রাজ, বাংলার মেদিনীপুর, উড়িষ্যা ব্যাপকভাবে খানদেশ এখানে বিস্তার লাভ করেছিল। নিষ্প্রভ ছিল আসাম আর সিন্ধু প্রদেশে। তবুও বলে দিই আসামে এই ভদ্রমহিলা যার নাম ছিল হচ্ছে কি আমাদের কনকলতা বড়ুয়া গহপুর পুলিশ স্টেশনের কাছে পতাকা নিয়ে গেলে পুলিশ গুলি চালায় এবং এই টিনেজার ঠিক আছে উনি মারা যান, ওখানেই মারা যান। আরেকজন পাঞ্জাবের গৃহবধূ ভোগেশ্বরী ফুকনানী তিনিও কিন্তু নিহত হয়েছিলেন। তাই মহিলাদের একটা ভূমিকার কথা আলাদা করে বলতেই হবে। শুধু মাতঙ্গিনী হাজরা নয়, এই দুজনের কথা বললাম, এই দুজনের কথা মনে রাখতে হবে। আচ্ছা নিঃস্রভ আবার উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, সিন্ধু, পাঞ্জাব এই জায়গায় তো তেমন একটা প্রভাব ছিল না। তাই তো? পশ্চিম ভারতে সবচেয়ে ভালো প্রসার হয়েছিল। মহিলা ও ছাত্ররাও এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল। মানে মুম্বাইতে। প্রথমে গোয়ালিয়া ট্যাঙ্ক পরে শিবাজি পার্ক দুটোতেই বিশাল সভা হয়েছিল এবং এখানে গুলি চালিয়েছিল। পূর্ব খানদেশে নেতৃত্ব দিয়েছিল উত্তম পাতিল ও তার স্ত্রী লীলাপাতি। অচ্যুত চট্টোপাধ্যায় যোশী ক্রান্তিকারী নামে একটা মারাঠি পত্রিকা প্রকাশ করেছিল। আর অচ্যুতরাও চট্টোপাধ্যায় 9th আগস্ট বলে একটা পত্রিকা প্রকাশ করেছিল। ঠিক আছে? এবার দেখো বিহারের মুঙ্গেরে, ভাগলপুর, মুজফ্ফরপুর, পূর্ণিয়া এখানেও কিন্তু তীব্র আকার ধারণ করেছিল। এটা হচ্ছে বিহারের স্পেসিফিক জায়গা। সীতারাম রিং কথা বলে দিয়েছি আমি। ঠিক আছে? ভাগলপুরেও একটা জাতীয় সরকার তৈরি করে ফেলেছিল। যুক্তপ্রদেশে আমি বলে দিয়েছিলাম চিত্তু পান্ডের ভূমিকার কথা।
উনি নিজেকে স্বরাজ জেলাধীশ বা আমাদের কি বলে স্বরাজ তহসিলদার, তহসিলদার মানে হচ্ছে জেলাধীশ, লিখে দিচ্ছি এই কথাটা। এগুলো বলেছি। এবার অজয় মুখার্জি, সতীশচন্দ্র ছাড়াও অতুল্য ঘোষ, প্রফুল্লচন্দ্র সেন, হরিপদ চট্টোপাধ্যায়, সুরেশ গুপ্তর নামও কিন্তু এখানে স্মরণ করতে হবে, যারা হুগলি আর মেদিনীপুরকে দুটো জায়গায় ভূমিকা নিয়েছিল। বিদ্যুৎ বাহিনীর কথা বলা হয়েছে, মৃত্যু জাতীয় সরকার বলে দিয়েছি। ঠিক আছে, বিদ্যুৎ সেনা। বালুরঘাটে সরোজরমন চট্টোপাধ্যায়, স্থানীয় কংগ্রেস নেতার নেতৃত্বে জনতা সরকারি কার্যালয় ধ্বংস করে দেয়। ঠিক আছে, নাশকতামূলক কাজ। মাতঙ্গিনী হাজরার কথা আমি বলেই দিয়েছি। পাড়া পঞ্চায়েত বলে দিয়েছি, রক্তবাহিনী বলে দিয়েছি আগে। বেশ, তালচেরে পবিত্র মোহন প্রধান সমান্তরাল সরকার প্রতিষ্ঠা করেন। চাষি মন্ত্ররাজ বা চাষি মৌলিয়া, লক্ষণ নায়ক বলে দিয়েছি, ফাঁসি হয়েছিল। মধ্যপ্রদেশ, তাই তো, মগরলাল বাগনি নেতৃত্ব দিয়েছিল। হিন্দুস্তান রেড আর্মি গঠন করেন, কারণ এখানে প্রচন্ড অত্যাচার চলেছিল। তো অমরাবতীর হনুমান ব্যয়মণ্ডল তৈরি হয়েছিল, সন্ত্রাসবাদী দল, তাই তো, মধ্যপ্রদেশের অমরাবতী। আসাম, তেজপুর, গোয়ালপাড়া, বরপেটা এবং আসামের গৌপুরের কাছে আমি যেটা বলেছিলাম কনকলতা বড়ুয়া মারা গিয়েছিল। ঠিক আছে, নওগাঁকে বলা হয়েছিল আসামের মেদিনীপুর, এবং এমন একটা অবস্থা হয়ে গেছিল যে আমেরাবাদটাকে বলা হয়েছিল ভারতের স্ট্যালিনগ্রাড। মহেন্দ্রমোহন চৌধুরী, বিজয়চন্দ্র ভগবতী, হলধর ভূঁইয়া, এরা সব, পূর্ণচন্দ্র শর্মা, শঙ্করচন্দ্র বড়ুয়া, এরা আসামের উল্লেখযোগ্য নেতা ছিল। ঠিক আছে, চারটি জাতীয় সরকার আমি আলাদা করে বলেই দিয়েছি, তমলুক, উড়িষ্যা, বিহার, পাঞ্জাব। উড়িষ্যায় পবিত্র মোহন প্রধান, উত্তরপ্রদেশে সিতু পান্ডে বালিয়া, তমলুকে তো নিশ্চয়ই মনে হচ্ছে সতীশচন্দ্র সামন্ত, আর জয়প্রকাশ নারায়ণ করেছিল বিহারে। আচ্ছা দেখো, পাঞ্জাবে যেটা হয়েছিল এই যে ভোগেশ্বরী ফুকুনামি। ঠিক আছে, আর স্টুডেন্টরা লাহোর আর অমৃতসরের স্টুডেন্টরা কিন্তু সক্রিয় ছিল। আর জগলাল বা জগনলাল চৌধুরী বিহারে খুব বড় তোমার ভূমিকা নিয়েছিল, এটা মনে রাখবে। সব নতুন নতুন নেতা, এই যে করাচির কিশোর হেমু কালানি যে প্রথম শহীদ হয়েছিল, তাই তো, কংগ্রেস সমাজতন্ত্রীদের মধ্যে হচ্ছে যোগেশ চ্যাটার্জি, জয়প্রকাশ নারায়ণ, রাম মনোহর লোহিয়া, উষা মেহতা, এরা কাজ করেছিল সবচেয়ে বেশি, প্রথম সারির এরা। ঠিক আছে, এবার বাংলার অনুশীলন সমিতি, যুগান্তর কাজ করেছিল 8টা। আজাদ দাস্তা তৈরি হয় আমাদের কোথায়, কংগ্রেস সমাজতন্ত্রী দলের লোকেরা। তোমার কি করে, হাজারিবাগ সেন্ট্রাল জেল থেকে যখন পালিয়ে যায় জয়প্রকাশ নারায়ণ, তখন তৈরি করেছিল কি কি বললাম, আমাদের আজাদ দাস্তা। এগুলো খুব ভালো পাওয়া যায়, মানে একটা বই আছে জেলের ওপরে, প্রিজেন্স ডায়েরি, প্রিজেন্স ডায়েরি পড়বে। ঠিক আছে, শ্রমিক সহ সমাজের সকল স্তরের মানুষ এই আন্দোলনে সক্রিয়ভাবে স্বতঃস্ফূর্ত আন্দোলন করেছিল। নেতা নেই, সংগঠন নেই, উদ্যোগ আয়োজন নেই, কোনো মন্ত্রবলও নেই, অথচ একটি অসহায় জাতি কি করেছিল, স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলন করেছিল। ঠিক আছে, স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন। লর্ড ওয়াভেল এই সময় বলেন ভারতে ব্রিটিশ শাসনের দিন শেষ হয়েছে, এটা ডাইরেক্ট বলেছেন। এখানে একটা কথাই আমি একটু লিখে দিচ্ছি, এটা লিখে আমি কাজ শেষ করে দিচ্ছি। সেটা হচ্ছে আমাদের ক্রিপস মিশনে 2 নেগোসিয়েটর ছিলেন, 2 ভারতীয় নেগোসিয়েটর,
ছিলেন আবুল কালাম আজাদ ও জওহরলাল নেহেরু। দেখলে? যাক, এবার আমরা এখানেই ক্লাস শেষ করে দিচ্ছি এবং ঠিক এরপরে আমাদের লাস্ট ফেজ, এই ফেজটা পড়লে আমাদের পুরোপুরি মডার্ন ইন্ডিয়া কিন্তু শেষ হয়ে যাবে এবং এটাও আমাদের মনে রাখতে হবে যে এই ফেজটাতে মানে ৪২শে আগস্ট আন্দোলনের পরে স্বাধীনতার একেবারে শেষ পর্যায়ে, তাই তো? মানে আমরা পুরোপুরি পড়তে শুরু করব ৪৫ থেকে ৪৭, ২ বছরের ইতিহাস কিন্তু প্রচুর ঘটনা বললে আমাদের হয়ে যাবে। ডিএনএ ইনস্টিটিউশন বরকমের তরফ থেকে আমি দেবাশিস শাহ ক্লাস শেষ করলাম। থ্যাংক